আসসালামু আলাইকুম। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। করোনাকালীন এই মহামারীর সময় ঘরে থাকবে, নিজের দিকে খেয়াল নেবে। বন্ধুরা, 2020 সালের সপ্তম শ্রেণীর শিক্ষাবর্ষে যেভাবে তোমরা পাক্ষিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তেমনি 21 সালেও আমরা শ্রেণীকক্ষে ফিরে আসতে পারিনি, কারণ করোনা মহামারী এখনো আমাদের দ্বার প্রান্তের। তাই তার মধ্যেও আমাদের লেখাপড়া কার্যক্রম চালিয়ে যাওয়ার পদক্ষেপ নিচ্ছে সরকার। পাক্ষিক পরীক্ষা এবং বিভিন্ন মূল্যায়ন পরীক্ষা ও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষকদের সহযোগিতায় তোমরা বাড়িতে বসে লেখাপড়া চালিয়ে যাবে। তাই সেই লক্ষ্যে আমি ফারজানা ইয়াসমিন সগির মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের গত 20/3/2021 তারিখ তোমাদের হাতে যে অ্যাসাইনমেন্ট, একটি পাক্ষিক পরীক্ষার প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নের আলোকে আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাস নিয়ে আসছি অষ্টম শ্রেণীর বিষয় বাংলা। আজ আমি তোমাদের সামনে বাংলা প্রথম পত্রের পরে পাওয়া গল্পটি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সামনে বাংলা প্রথম পত্রের পরে পাওয়া গল্পটি নিয়ে হাজির হয়েছি। এ বিষয়ে তোমরা তোমাদের টেক্সট বুক মানে তোমাদের বাংলা বই বের করো এবং পরে পাওয়া গল্পটি তোমাদের খুঁজে বের করো। এই গল্পটি লিখেছেন, পরে পাওয়া গল্পটি লিখেছেন, তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে আসছে। পরে পাওয়া গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাই তোমরা প্রথমেই আমাদের এই লেখক সম্পর্কে আমরা কিছু জেনে নিই। তোমরা সবাই খেয়াল করো। আজকে আমাদের লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমাদের গল্পের নাম হচ্ছে পরে পাওয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন পরে পাওয়া গল্পটি। আমরা এখন লেখক সম্পর্কে বিস্তারিত জানব। লেখক কোথায় জন্মগ্রহণ করেছেন, তার বাড়ি, কিভাবে তার জীবনযাত্রা শুরু হয়েছে সে সম্পর্কে তোমরা জানবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লেখক পরিচিতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে। তিনি মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। মাতুলালয় সম্পর্কে তোমরা অবশ্যই বুঝবা, মামার বাড়ি, মায়ের বাবার বাড়ি। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাকপুর গ্রামে। তার বাল্য ও কৈশোরকাল কেটেছে দারিদ্র্যের মধ্যে। দারিদ্র্য মানে অভাব অনটনের মধ্যে তার ছোট সময়, তার কৈশোরকাল কেটেছে। মাতার নাম মৃণালিনী দেবী। শিক্ষার্থীরা, পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল কথকতা ও পৌরোহিত্য। কলকাতা বিশ্ববিদ্যালয় MA পড়াকালে 1918 তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে তার প্রথম স্ত্রী ওই সময় মারা যায় এবং ওখান থেকে তার শিক্ষা সমাপ্ত ঘটে। এরপর ততপর স্কুল শিক্ষকতা ও নানা পেশার মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হয়। এরপর 22 বছর পরে তিনি আবার দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। এরপর তিনি ছোট গল্প, উপন্যাস, দিনলিপি ও বর্মণ কাহিনী বিভিন্ন রচনার মধ্য দিয়ে তার জীবনের আনন্দ খুঁজে পান। শিক্ষার্থীরা খেয়াল করো, তার রচিত সাহিত্যে প্রকৃতি ও মানব জীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তার সমন্বিত হয়েছে। তার সাহিত্যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনাচরণের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত করেছেন। পথের পাঁচালী অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি, তেমনি বাংলা সাহিত্যের ও অমূল্য সম্পদ। পথের পাঁচালী অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ, তেমনি তার বাংলা সাহিত্য অমূল্য সম্পদ, কারণ তার প্রতিটি কথায় ছিল বিভিন্ন অর্থ। তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আরণ্যক, ইছামতি, গল্পগ্রন্থ মেঘমল্লা, মৌরি ফুল, বর্মণ, দিনলিপি এবং তৃণাঙ্কুর, স্মৃতির রেখা, কিশোর উপন্যাস, চাঁদের পাহাড়, মিশমিদের কবচ, হীরামানিক জলে, এই রকম বিভিন্ন উপন্যাস, ছোট গল্প লিখে গেছেন তিনি। এরপর তার জীবন অবসান ঘটে 1950 সালের অর্থাৎ
অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন, তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান। এরপর আমরা এই লেখক পরিচিতির মধ্যে তোমরা বিভিন্ন শর্ট প্রশ্নের উত্তর দিতে পারবে এবং তোমাদের যে নৈবিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে পারবে। তোমরা এগুলো সুন্দর করে পাঠ করবে। এখন আমাদের মূল পর্বে আমরা চলে আসি, আমাদের গল্পের পর্বে। আমাদের গল্প হচ্ছে আজকে পরে পাওয়া। শিক্ষার্থীরা, তোমরা পরে পাওয়া গল্পটি তোমাদের বই থেকে তোমাদের সামনে নিয়ে আসো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরে পাওয়া। কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। কালবৈশাখীর সময়টা, কালবৈশাখী মানে কি? বৈশাখ মাসে যে জ্বর ওঠে, হঠাৎ করে যে জ্বর আসে সেটাই হচ্ছে কালবৈশাখীর জ্বর। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিদু, সিধু, নিধু, তিনি, নিত্যেনু, বাদল এবং আরো অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছে। আমাদের লেখক সহ। বেলা বেশি নেই। বিদু আমাদের দলের মধ্যে সবার চেয়ে বয়সও বড় ছিল। সে হঠাৎ কান খাড়া করে বলল, ওই শোন। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কিরে? বিদু আমাদের কথার উত্তর দিলে না, তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই ওই শোন। আমরাও এবার শুনতে পেয়েছি। দূর পশ্চিম আকাশে ক্ষীণ ঘুর ঘুর মেঘের আওয়াজ। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে, ও কিছু না। বিদু দমক দিয়ে বলে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস কিনা? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস? জ্বর উঠবে, এখন জলে নামবো না। কাল বৈশাখী। আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলেছে। কাল বৈশাখীর জ্বর মানে আম কুড়ানো। শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের বৈশাখ মাসে এই যে বলছে আম কুড়ানো। বৈশাখ মাসে অবশ্যই সবার আম গাছে আম আসে, আম ধরে। ঠিক সেই সময় কালবৈশাখী হয় এবং কালবৈশাখীর সময় আমগুলো যখন জ্বরে পড়তে থাকে তখন তোমরা যেরকম দৌড়ে দৌড়ে আম কুড়াতে যাও, ঠিক তেমনি এই লেখক এবং তার বন্ধুরাও কালবৈশাখীর জ্বরে আম কুড়াতে গিয়েছিল। বাদুচ্ছেদের মাঠের বাগানে চাপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত। মানে ওই সময় লেখকের ওই ছোটবেলার সময় একটি বাড়ির আমের বাগানে, যেটা হচ্ছে চাপাতলির আম, এ অঞ্চলে ছিল সবচেয়ে বিখ্যাত। মিষ্টি কি? মানে খুব মিষ্টি ছিল। এই সময় পাকে জ্বর উঠলে তার তলায় ভিড়ও তেমনি। মানে ভিড় মানে সবাই যাইতো ওই গাছের তলায় আম কুড়াতে। সে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয়। মানে যে আগে যাবে সেই বেশি পাবে। সবাই বললাম, তবে থাক। কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। মানে গাছের মাথায় রৌদ্র তখনও আছে। বেলা কমে গেছে কিন্তু রৌদ্র এখনো হুবহু যায়নি। আমাদের অনেকের মনে সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবে দুরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওরে ক্ষীণ সূত্র দ্বারে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া ঠিক হবে? বিদু আমাদের সকল প্রশংসা দূর করে দিল, যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিল যে সে নিজে এখনই চাপাতলির আমতলায় যাচ্ছে। কারণ বিদু সবার চেয়ে বুদ্ধিমান ছিল এবং সে বড় ছিল। সে যে কথা বলতো সবাই একযোগে মেনে নিত। যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। এরপর আর আমাদের সন্দেহ রইল না। আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ জ্বর উঠল। কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। বড় বড় গাছের মাথা জ্বরের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল। একটু পরে ঠান্ডা হাওয়া বইল। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে চরচর করে ভীষণ বাদলের বর্ষা নামলো। ঠিক সেই সময় বড় বড় আম বাগানের তলাগুলো ততক্ষণে ছেলে মেয়েদের পূর্ণ হয়ে গিয়েছে।
মানে আম কুড়োতে গিয়ে সকল ছেলে মেয়েরা গ্রামের সবাই একাত্র হয়ে গিয়েছে। আম ঝরছে শিলে বৃষ্টির মতো, প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। আমরাও যথেষ্ট আম কুড়ালাম, আমের ভারে নুয়ে পড়লাম এক একজন। বিস্তে বিস্তে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই, ছোট বড় ডালপালা পর দিকে গিয়েছে। পাকা নোনা গাছের ডাল কোথাও থেকে উড়ে এসে পড়েছে কাঁটাওয়ালা ছাইবাবলার ডালে পথ ভর্তি। কাঁটা ফুটবার ভয় আমরা ডিঙ্গি পথ চলছি আধ অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। আমায় বললে, দেখ তো রে জিনিসটি কি? আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স, চাবি বন্ধ। এ ধরনের টিনের বাক্সকে পাড়াগা অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স। টাকা করি রাখে পাড়াগায়, এ আমরা জানি। এখানে ডাবল টিনের বাক্স বলতে বোঝাচ্ছে দোকানে তোমরা এখনো দেখবা সুপ্রিয় শিক্ষার্থীরা, যে দোকানে যখন কেনাকা বেচা হচ্ছে তখন প্রত্যেক দোকানে একটা ক্যাশ বাক্স থাকে এবং সেটা যে দোকান দিচ্ছে মানে যে টাকা দিচ্ছে সেই ক্যাশ বাক্সে টাকাটা রাখছে। তাই ওরা যে বাক্সটা পেয়েছিল সেটায় তালা লাগানো ছিল। এবং বাক্সটা কে দেখলো তোমরা বলতে পারবে কে দেখলো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্সটি প্রথম বাদলের পায়ে হোঁচট খেলো, তারপর বিদু ওটা উঠালো। দেখ তো চিনি ডাবল টিনের ক্যাশ বাক্স, টাকা করি থাকে, তাও জানি। এখন কি করবি? সোনার গহনাও থাকতে পারে, বাড়ি দেখছিস কেমন? তারপর তা তো থাকি, টাকা গহনা আছি এতে। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। আমি যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও এক পাশে অনাদিত অবস্থায় পরেই রইল। মানে তাদের আমগুলো পাশে পরেই রইল, ওদিকে আর তাদের খেয়াল নেই। তারা এখন বাক্সটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। থলেতে দড়ির বোনা গেজেতে বাদল বললেন, কেউ জানে না যে আমরা পেয়েছি। তা তো বটেই, কে জানবে না? এখন কি করা যায় বল? বাক্স তো তালাবদ্ধ, এখনই ইট দিয়ে ভাঙবি যদি বলিস তো। না জানি কত কি আছে রে এর মধ্যে, তুই আর আমি দুজনে নেব, আর কেউ না। খুব সন্তেষ খাবো। কেউ ওরা দুই বন্ধু বললো কি যে আমরা দুজনে ওই বাক্সটি ভাঙবো এবং দুজনে যা কিছু আছে সবকিছু নেব এবং আমরা দুজনেই এটা দিয়ে সন্তেষ খাবো। জ্বরের জাপটা আবার এলো। আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্যদিকে আমাদের দুজনের সাধ্য ছিল না এই সময় এই গাছতলায় বসে থাকি। এরপর বাদল বলল, কি দেখো? বাদল বলল, শীতে কেঁপে মরেছি, কি করা যাবে বল? বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না, তাহলে সবাইকে বাদ দিতে হবে, সবাই জেনে যাবে। কি করবি বল? মানে বিদুকে বাদল বারবার জিজ্ঞাসা করতেছে যে কি করবি বল। তখন বিদু বলল, আমার মাথায় কিছু আসছে না রে, ভাঙ্গি তালা, ইট নিয়ে আসি, তুই থাক এখানে। না, তালা ভাঙ্গিস নেই, ভাঙলেই তো গেল, অন্যায় কাজ হয় তালা ভাঙলে। ভেবে দেখ, কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দেবো বাক্সটা। বাদল ভেবে বলল, ফেরত দিবি? দেবো ভাবছি। কি করে জানবি কার বাক্স? চল, সে মতলব বার করতে হবে, অধর্ম করা হবে না। মানে ওদের ভিতর এমন একটি মমতাবোধ আসছে যে ওরা ওই বাক্সটি ফেরত দিবে না, ওরা নিজেরা বাক্সটি নিজেরা নিবে না, ফেরত দিবে। এক মুহূর্তে দুজনেরই মন বদলে গেল, দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠল। বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। বাক্স নিয়ে জলে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলদের বাড়ির বিচলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা।
তারপর আমাদের দলের এই গুপ্ত মিটিং বসলো বাদলের বাঙ্গা নাট মন্দিরের করে। বর্ষার দিন, আকাশ মেঘে মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম, সেই কাল বৈশাখীর ঝড় বৃষ্টির পরে বাদলা নেমে গিয়েছে। একটা চাপা গাছের ফোটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাঙ ডাকছে নরহরি বৈষ্ণবের ডোবায়। আমাদের দলের সর্দার বিদুর নির্দেশ মতো এই মিটিং বসেছিল। বাক্স ফেরত দিতেই হবে, এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। মানে ওরা সব বন্ধুরা মিলে একটি প্রস্তাব করছে যে এই বাক্স আমরা নেব না, এই বাক্সে আমরা অবশ্যই ফেরত দেব। মিটিং শেষে প্রস্তাব পেশ করার আগে মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম। বিদুকে বলা হলো বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত, অতএব এখন উপায় ঠাওরাতে হবে। বাক্সের মালিককে খুঁজে বের করার কারো মাথায় কিছু আসে না। এ নিয়ে অনেক কল্পনা জল্পনা হলো। যে কেউ এসে বলতে পারে বাক্স আমার, কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব? মস্ত বড় কথা, কোনো মীমাংসাই হয় না। শিক্ষার্থীরা খেয়াল করো, অবশেষে বিদু ভেবে বললে, মতলব বার করেছি। গুড়ির মাপের কাগজ কেটে নিয়ে আয় তো দেখি। বলেছি, বিদুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। 2-3খানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিদু বললে, লেখো। বাদল লিখুক, ওর হাতের লেখা ভালো। বাদল বলল, কি লিখবো বলো? লেখো বড় বড় করে, বড় হাতের লেখার মতো, বুঝলি? আমি বলে দিচ্ছি, বলো। আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন। মানে তারা একটা ঠিকানা দিয়ে দিয়েছে, ইতি বিদু সিধু নিধু তিনু। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে আমরা কুড়িয়ে পেলাম, আর আমাদের নাম থাকবে না বুঝি? আমাদের ভালো নাম লেখো। বিদু বললে, লিখে দাও। ভালোই তো, ভালো নাম সবারই লেখো। 3খানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছের বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। মানে নদীর পাড়ে যে বড় বড় গাছ ছিল, সেই গাছের সাথে আটা দিয়ে ওই কাগজগুলো লাগিয়ে দেওয়া হলো। 2-3 দিন কেটে গেল। এই কাগজ লাগানোর পর 2-3 দিন কেটে গেল, কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, কি চাও? বাবু, ইধির বিষণ কার নাম? আমার নাম। কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়ি পেয়েছেন। আমার নামের বিকৃত উচ্চারণ করাতেই আমি চটে গিয়েছি তখন। মানে এই যে আমাদের লেখকের নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখানে ওকে বলা হয়েছিল ইদির বিষণ, এজন্য সে রেগে গিয়েছিল। বিরক্তিভাবে বললাম, কিরকম বাক্স? কাঠের বাক্স। নাও, যাও। বাবু, কাঠের নয়, টিনের বাক্স। কি রঙের টিন? কালো। না, যাও। বাবু দাঁড়ান, বলছি। মোর ঠিক মনে হচ্ছে না, এই রান্না মতো না। না, তুমি যাও। লোকটা অপ্রতিত্বভাবে চলে গেল। বিদুকে খবরটা দিতে এসে বলল, ওর নয় রে, লোভে পরে এসেছে। ওর মতো কত লোক আসবে? এভাবে বিভিন্ন লোক আসতেছে। এরপর আবার 3-4 দিন কেটে গেল। বিদুর কাছে একজন লোক এলো। তারপরে তারও বর্ণনা মিলল না। বিদু তাকে পত্রপাঠ বিদায় দিল। যাবার সময় সে নাকি শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে, দেখে নেবে আমাদের ইত্যাদি। বিদু তাচ্ছিল্যের সুরে বলল, যাও যাও, যা পারো করো গিয়ে। বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও। আর কোনো লোক আসে না। বর্ষা পরে গেল। সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা। বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। 2-1টা গরু আমরা দেখলাম ভেসে যেতে। অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। নিরাশ্রয় মানে তাদের আশ্রয় স্থান সব বন্যার কবলে কেড়ে নিয়েছে। নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি সেবারেও দেখে এসছি। কি চমৎকার পটলের আবাদ, মানে আবাদ চাষ করছে। পটলের আবাদ তারা করছে। কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে। 2 পয়সা আয়ও পেত তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ? কোথায় গেল তাদের বাড়িঘর?
আমাদের গাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগলো, অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে, মানে একেবারে তাদেরকে সব ভাসিয়ে নিয়ে গেছে সেই বন্যার স্রোতে। এরপর একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। বাবা এসে হাত বাক্স সামনে নিয়ে জমাজমের হিসাব দেখছেন। গ্রামের বাদই কুমোর কুয়ো কাটনের মজুরি চাইতে এসেছেন। আরো দুই একজন প্রজা এসে খাজনাপত্তর দিতে। আমরা দুবাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। এমন সময় একটা লোক এসে বলল, দণ্ডবোধ হই ঠাকুর মশাই। বাবা বললেন, এসো, কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? আজকে অম্বরপুর থেকে। আমরা কাপালি। বসো, কি মনে করে? তামাক খাও? সাজো। লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে। বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিশ্ব খোলার গোয়ালদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড়, না আছে বার। দুয়ারে দাঁড় দিয়েছিল গোয়ালরা দয়া করে। সেও এবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। বাবা বললেন, আজ এখানে দুটি ডাল ভাত খেও। লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, তা খাবো, খাচ্ছি তো আপনাদের। দুরবস্থা যখন শুরু হয় ঠাকুর মশাই, এই গত জ্যৈষ্ঠী মাসে নির্বিষ খোলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম, প্রায় 250 টাকার গহনা, আর পটল বেচা নগদ টাকা 50টি। একটা টিনের বাক্সের বেতর ছিল। সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজই হলো না। সেই হলো শুরু। আর তারপর এলো এই বন্যা। বাবা বললেন, বলো কি, অতগুলো টাকা গহনা হারালে? অদেষ্ট। একেই বলে বাবু, অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম। বলে উঠলাম, মানে বিদু কান খাড়া করে শুনছিল এবং বলে উঠল, কি রঙের বাক্স? সবুজ টিনের। বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানেন না। আমায় ধমক দিলেন, তুমি পড়ো, তোমার সেই খোঁজে কি দরকার? কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি। একেবারে এক ছুটে বিদুর বাড়ি গিয়ে হাজির। বিদু আমার কথা শুনে বলল, দাঁড়াও, সিধু আর নিতুকে নিয়ে আসি, ওরা সাক্ষী থাকবে কিনা। বিদু খুব বুদ্ধি আমাদের মধ্যে, ও বড় হলে উকিল হবে সবাই বলতো। আধা ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হক চকিয়ে গেল। চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে, ঠাকুর মশাই, আপনারা মানুষ না দেবতা। গরিবের উপর এত দয়া আপনাদের। বিদু অত সহজে ভুলবার পাত্র নয়। সে বললে, দেখে নাও মাল সব ঠিক আছে কিনা, আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, বুঝলে? কাকাবাবু, আপনি একটু কাগজ দেন না, ওকে লিখতে জানো তো? না, ও উকিলই হবে। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে, তার মুখ দিয়ে একটি কথাও বেরোলেও না। মানে এখন তার বাবাও দেখলো যে তার ছেলেরা, অটুক ছেলেরা যে কত ধার্মিক, তারা মানবতার কাজে তারা নিয়োজিত। তারা যে বাক্সটি পেয়েছিল তা দিয়ে কিন্তু তারা বিভিন্ন ওই যে সন্ত্রাসের কথা বলছে এবং বিভিন্ন জিনিস তারা ভাগযোগ করে নিতে পারতো এবং খেতে পারতো। কিন্তু ওইটুক বাচ্চাদের মধ্যে কত একটা মহানুভবতা আসলো, যার জন্য তারা সেই বাক্সটি ফেরত দিল। এই ব্যাপারটা তার বাবা দেখে অবাক হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আমাদের এই গল্পটি পড়লাম। এ থেকে আমরা বিভিন্ন মহানুভবতা, যে ছোট ছোট বাচ্চাদের ভিতর, ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে যে একটা মহানুভবতার সৃষ্টি হয়েছে সে বিষয়ে জানলাম। তাই আমরা দেখো এখানে আমাদের এই গল্প থেকে আজকে আমরা কি জ্ঞাত হলাম। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফালমান সাহেব গ্রন্থ থেকে সংকলিত। এই গল্পে কিশোররা কুড়িয়ে পাওয়া
অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি। তাদের ভিতর যে লোভটা আসছিল সেই লোভের পরিচয় কিন্তু তারা দেয়নি। তারা কি করছে, বরং তারা তাদের বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। মানে এরা এই কাজটি কিন্তু বড়রা করে না। হয়তো বড়রা যদি এই বাক্সটি পেত তখন কিন্তু এই বাক্সটি ফেরত দিত না, আর ছোটরা পেয়েছে বিদায় তারা বড়দের চেয়ে অনেক দায়িত্ব পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থান বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধ ও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধ বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত, অভিভূত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তারা তাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে, তার উপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। যেমন তাদের ভিতর যে বিদু ছিল, একটু বুদ্ধি এবং সে বড় ছিল, তাই তাকে সবাই ফলো করছে এবং তার কথা সবাই শুনছে। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে এসেছে এই গল্পে। যখন ওই লোকটি নিঃস্ব হয়ে গিয়েছিল বন্যার এসে, তখন কিন্তু সে একেবারে ভেঙে পড়ছিল। যখন এই বাক্সটি সে ফেরত পেয়েছে, অবশ্যই তার আবার কিছুটা সাহায্য হয়েছে। তাই দারিদ্র্যের দিকটাও এই গল্পে ফুটে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই পরে পাওয়া গল্পটি, তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টের প্রশ্নটা তোমাদের এখানে যে দেওয়া হয়েছে, সেই পরে পাওয়া গল্পটির সাথে এখানে বলা হয়েছে রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুল মাঠে একটি দামি মোবাইল ফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। তারা সিদ্ধান্ত নেয় যে ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে সেই ধাপ সমূহের বর্ণনা করবে। তোমরা এখন পরে পাওয়া গল্পটি ঠিক তোমাদের ওই প্রশ্নের সাথে মিল করবা এবং কিভাবে তোমাদের নিজেদের ভিতর থেকে এই উত্তরটা লিখবা সেই সম্পর্কে তোমরা নিজেরাই এই পরে পাওয়া গল্পটি বারবার পড়বা এবং আমার যে অনলাইন ক্লাসটি তোমরা অনুধাবন করবা। এই বলে আজকে আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আবার আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।